স্কুল থেকে বেরিয়ে মিনিট ১৫ হাঁটার পথ। গলির মুখ থেকে দুজন দুদিকে, মানুষই মানে মানি বাঁয়ে, আমি ডান দিকে। ডান দিকে ঘুরে বাঁদিক ধরে সোজা এক ছুটে আমার বাড়ি। বাড়িতে ঢুকতে কাঁধের ব্যাগ ছিটকে গেল খাটের ওপর। ভেতর বারান্দার চেয়ারে বসে ঝড়ের গতিতে খোলা হয়ে গেল কালো রঙের ব্যালেরিনা জুতো, নীল বর্ডার দেয়া নাইলনের মোজা, হুড়ুদ দুম করে হাত দুটো খুলে ফেলেছে নীল সাদা ইউনিফর্ম। নীল কাপড়ের বেল্ট মুখ থুবড়ে পড়ল চৌকাঠের পিঠে। খোলাচ্ছে তাড়াতাড়ি পরে নিচ্ছি কুলোর মতো কানওয়ালা বুলগানিন জামা। মা এসে সামনে দাঁড়ানোর আগেই পুটপুট করে বোতাম লাগিয়ে ফেলেছি। কি হচ্ছেটা কি অপু? এভাবে জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলে? এত বড় একটা ধিঙ্গি মেয়ে। ওঠা ওঠা সব পাট করে তুলে রাখ। ইহ, দেখো বেলটা কেমন ছিটকে ফেলে দিয়েছে। কাল স্কুলে যাওয়ার আগে কেঁদে দেখিস, মা মামার বেল্ট পাচ্ছি না, আমি কি করব দেখিস। রতনের মা তুলে রাখবে, আমাকে চটপট খেতে দাও, জলদি কুইক। কেন, কি এমন ঘোড়ায় জিন দিয়ে এসেছো শুনি? বলার সময় নেই, এখন একটা শব্দের অপচয় করা যাবে না। হাতের চঞ্চল আঙুলগুলো ঘুরে বেড়াচ্ছে খাবার টেবিলের গায়ে। ঢাকা বাটিতে নাক ঝুঁকে পড়ল। এ কি, মাছ রাখুনি? ভাত খাবো কি দিয়ে? কে তোমায় আজ ভাত খেতে দিচ্ছে? চিঁড়ে ভেজানো আছে, দই আর আম দিয়ে মেখে খেয়ে নাও। এ কি, হাত মুখ না ধুয়েই বসে পড়লি? তোর কি ঘৃণা পিত্তিরও বালাই নেই রে? যা আগে হাত মুখ ধুয়ে আয়, যা বলছি। ধমক খেয়ে দম বন্ধ করে দৌড় চানের ঘরে। হাত পায়ে মুখে এলো পাথারে জল ছেটাতে ছেটাতে মায়ের গলা শুনতে পাচ্ছি। উফ, এখনো কিসের এত খেলার নেশা? বড় হয়ে গেছো, এবার ছোটাছুটি লাফালাফি বন্ধ করো। মেয়েরা বড় হয়ে গেলে এভাবে আর ড্যাং ড্যাং করে নিচে বেড়ায় না, লোকে কি বলবে। উফ, আজকাল সারাক্ষণ ওই একটা কথা, বড় হয়েছ বড় হয়েছ। মা যে কি না, বড় হয়েছি বলে সবসময় ঘরে বন্দি থাকতে হবে নাকি? কই, দাদার বেলায় তো বলে না নাকি ছেলেরা বড় হয় না। মেয়েদের বেলাতে শুধু রাজ্যের সীমা টানা, শরীরে ভাঙচুর, নিয়ম করে লজ্জা পাওয়া, ভাল লাগে না, বিশ্রী বিশ্রী। এভাবে মেয়েদেরই কেন শুধু দাগ টেনে দেওয়া হয় কে জানে। খাবার টেবিলে ফিরে আসার পর মা সেই একঘেয়ে সুরে কানের কাছে পোঁ পোঁ করছে। আগেকার মেয়েদের ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যেত জানো, শ্বশুরবাড়িতে গিয়ে ঘরকন্না করতে হতো। আর আমাদের এই ঝিঙ্গি মেয়েটাকে দেখো না। রোজকার সুর এক কানের পর্দা ভেদ করে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। চিরতা খাওয়ার মতো মুখ করে দই চিড়ে আমি গিলছি। একটু লুচি করতে পারোনি? হ্যাঁ, রোজ রোজ লুচি, একটা কাজে হাত লাগানোর নাম নেই, শুধু লম্বা লম্বা হুকুম। আমের আঁটি পিছনের উঠোনে ছুঁড়ে দিয়ে দাঁড়ালাম। বাঁ হাতে বালতি থেকে আজলা করে জল নিয়ে ডান হাত ধুচ্ছি। ভিজে হাতেই দৌড়। এতক্ষণে নিশ্চয়ই পিছনের গলিতে চক দিয়ে দাগ পড়ে গেছে। এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের লাম্বি ধাস্যি খেলা। আমি কি আজও শেষে পৌঁছাবো? কক্ষনো না। মায়ের চিৎকার তাড়া করে চলেছে পিছনে। একটা কথাও কানে তোলো না। সাপের ৫ পা দেখেছ না? আজ আসুক তোর বাবা, তোমার হবে। কথাগুলো ফুসমন্তরের মতো ঠিকরে গেল পাড়ার বাতাসে। প্রায় প্রতিদিন এভাবেই শুরু হতো আমার ১৩ বছরের বিকেল। পড়াশোনা, স্কুল, আবার পড়াশোনার ফাঁকে এইটুকু একরত্তি নিঃশ্বাস নেওয়ার সময়। এক্কেবারে নিজের মতো করে বুক ভর্তি শ্বাস টানা। এরই মধ্যে বড় জোর কোনো দিন অদল বদল হতো মেনুতে অথবা খেলায়। বড় জোর মায়ের গলার সুর বদলে যেত মালকস থেকে দরবারিতে, কাফি থেকে ইমনে, ঝিঝির থেকে খামবাজে। তবে ব্যাপারটা মোটামুটি এই রকমই। বিকেল মানেই গাঢ় হলুদ রং, বিকেল মানেই সোনার পিরিচে সূর্যের আলো ঠিক রচ্ছে, বিকেল মানেই মোড়ের জামরুল গাছের পাতাগুলো হলুদ মেখে কাঁপছে এলোমেলো। এক কোট থেকে আর একটা কোট লাফিয়ে চলে যাচ্ছি। লম্বা দাগের শেষ প্রান্তে পৌঁছে ডাক দিচ্ছি,
লাম্বি। কখনো এক পায়ে নুন নুন নুন, অথবা আব্বা আব্বা আব্বা। দুহাতে ডানা মেলে আমাকে আটকাচ্ছে বিপরীত দলের মেয়েরা। মানসী কিংবা রূপা চেঁচাচ্ছে, এই অপু, এই দিকটায় ফাঁকা আছে, চলে আয় চলে আয়। বড় বুড়িটা তো আমাকে কোনোদিন অপু বলে ডাকতই না, অপরাজিতাও নয়। কি যে খালি চি একটা কথার সঙ্গে যোগ করে বলতো। ডাকতে গেলে চি অ চিপু, নয়তো চি অ চিপ চিরা চিজি চিতা। বাপরে, পারতো বটে। অমন একটা লম্বা নাম আমি দিব্যি সাড়া দিয়েছি। আসলে তখন নাম নয়, ডাক নয়, চোখ বুজে শুধু শেষ ঘরে পৌঁছানোর দিকে আমার মন। ওই ঘরগুলোতেই যেন লুকিয়ে আছে আমার প্রাণভোমরা। খেলা নেই, আড়ি ভাব ঝগড়াঝাটি, এমনকি বন্ধুর সঙ্গে মুখ দেখা দেখিও বন্ধ। সত্যি কি আমার প্রাণভোমরা লুকিয়েছিল লাম্বি ধাস্যির কোটে কিংবা বুড়ি বসন্তী খেলায়? আমার প্রাণভোমরা তো আসলে ছিল আমার বন্ধুদের হৃদয় কুটুরিতে। সেটা প্রাণে টের পেলাম 14 বছর বয়সে। স্কুলে আমরা 4 জন খুব বন্ধু সেই সময়। আমি, মানসী, দীপিকা আর অর্চনা। মানসী কাছেই থাকে। সে আমার পাড়ারও বন্ধু। দীপিকা অর্চনা দূরে দূরে। দীপিকা ভবানীপুর, অর্চনা রাসবিহারীতে। তো একদিন হলো কি, ক্লাস 8-এর হাফ-ইয়ারলি পরীক্ষার ঠিক আগের কথা। কথা নেই বার্তা নেই, 5 দিন পর এলো না দীপিকা। আমরা ভেবে আকুল। শেষ পর্যন্ত ঠিক করলাম বাড়িতে গিয়েই খোঁজ নেব। বিকেলবেলা 3 জন মিলে ট্রামে তো উঠে পড়লাম। ঠিকঠাক নামলামও যদুবাজার স্টপে। তারপর কাছে ঠিকানা নেই। আগে মাত্র একবার গেছি ওদের বাড়ি, তবু খুঁজে খুঁজে শেষে বার করা গেল। পুরনো দোতলা বাড়ি, বাইরে প্লাস্টার ঘষা, কালচে শ্যাওলার দাগ প্রাচীন বাড়ির শরীরে। দোতলার ঝুল বারান্দায় নকশা করা কাঠের রেলিং, দরজা জানলাগুলোর মাথায় অর্ধবৃত্তাকারে লাল সবুজ কাঁচ বসানো। কাঠের প্রকাণ্ড সদর দরজার ওপারে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পড়েছিলাম 3 জন। ভরা বিকেলেও কেমন যেন থমথম করছে চারদিক। কে জানে বাবা, এই বাড়িটাই তো। দেখাই যাক না। সাহস করে মানুষই দরজা ঠেলল। অমনি সিংহদুয়ার খুলে সামনে একটা শ্যাওলা ধরা উঠোন। উঠোনের মাঝখানে মানুষ সমান একটা চৌবাচ্চা, পাশ দিয়ে লোহার রেলিং দেয়া সিঁড়ি, দোতলায় উঠে গেছে। ডাকবো কি ডাকবো না করেও অর্চনা ডেকে ফেলেছে, দীপিকা। গোটা বাড়ি ভুতুর এরকম স্তব্ধ। বার দুয়েক ডাকার পর দোতলায় খুট করে একটা শব্দ। নিচে থেকেই সোজা দেখতে পাচ্ছি কালচে সবুজ দরজা খুলে গেল। বাদামি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা একজন বেরিয়ে এলো। গায়ের রং তার ফ্যাকাশে রকমের ফর্সা, অনেকটা চুন দেয়া দেয়ালের মতো। মাথা জোড়া টাক, চোখের তলায় কালশিটে রঙের কালি। মানুষই কনুই দিয়ে কোমরে খোঁচা দিল, দীপিকার বাবা। আগে কোনোদিন দীপিকার বাবাকে দেখিনি। গুটি গুটি পায়ে আমি আগে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে প্রণাম করে ফেললাম। আমরা দীপিকার বন্ধু। দীপিকার বাবা হাসল না, গম্ভীর গলায় বলল, তো? আমরা ভয় পেয়ে গেলাম। দীপিকা বাড়ি নেই। কেন? না মানে, ও কদিন ধরে স্কুলে যাচ্ছে না তো। আর যাবে না। আমরা পরস্পর মুখ চাচাই করছি। এ আবার কি কথা? দীপিকার বাবা পাগল হয়ে গেল নাকি? অর্চনা সাহস করে জিজ্ঞাসা করল, কেন মেসমশাই? কেন আবার কি? পড়াতে পাঠাবো না তাই?
লেখাপড়া শিখে ছেলে মেয়েদের আর দিগ্গজ করে কাজ নেই। তোমরা আর ওর খোঁজ করতে আসবে না, মনে থাকবে। ভদ্রলোকের কথায় এমন একটা ঝাঁজ ছিল যার তোরে আমরা হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। চলে যাওয়ার জন্য উঠোনও পেরিয়েছি। হঠাৎই দোতলার কোণের ঘরটা থেকে ছিটকে এলো দীপিকা। এই অপু, অর্চনা, মানি, তোরা যাস না প্লিজ, দাঁড়া। সঙ্গে সঙ্গে পুরুষ কণ্ঠের হুঙ্কার, খবরদার খুকু, এক পাও বেরোবে না। কেন বেরোবো না? নিশ্চয়ই বেরোবো। আমি স্কুলে যাব, পড়াশোনা করব। দীপিকার পরনে আধময়লা স্কার্ট ব্লাউজ, চোখ মুখ ফোলা ফোলা, চুল দেখে মনে হচ্ছে বেশ কদিন চান করেনি। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। দীপিকার বাবা দীপিকার হাত চেপে ধরল। আমি তোমাকে বেরোতে বারণ করছি খুকু, যাও, ঘরে যাও। দীপিকা জোর করে হাত ছাড়াতে গেল। অমনি সপাটে এক চড়। আমাদের সামনে ঘাড় ধরে হেঁচড়াতে হেঁচড়াতে দীপিকাকে ঢুকিয়ে দেয়া হলো ঘরে। দিয়েই দরজায় শিকল। কি হলো? তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? দীপিকার সঙ্গে দেখা হবে না, যাও। অর্চনা আর্তনাদ করে উঠল। আপনি ওকে ওভাবে মারলেন? দীপিকার বাবা উত্তর দিল না। একই রকম কড়া চোখে তাকিয়ে রইল আমাদের দিকে। আমরা বেরিয়ে এলাম। রাস্তায় এসে ওর মুখের দিকে তাকাচ্ছি। কেসটা কি বলতো? কেমন যেন মিস্টোরিয়াস না? আবার কি কথা? পড়তে দেবে না কেন? কেন ঘরে আটকে রাখবে? হ্যারি, ওর মাকে তো দেখলাম না। মা কিছু বলছে না ওর বাবাকে? অর্চনা বলল, অন্য কোনো গণ্ডগোলও হতে পারে। দীপিকা কারোর সঙ্গে প্রেম টেম করেছে নাকি, সেটাই হয়তো জানতে পেরেছে। ধুর, তুই পাগল হলি? ওর লাভার থাকলে আমরা জানতে পারতাম না? তাহলে দেখ, ওর বাবা হয়তো কোনো মালদার অশিক্ষিত বনিদি পাত্রটাত্র জোগাড় করে ফেলেছে। ও হয়তো বিয়ে করবে না বলে জেদ ধরেছে, তাই। হ্যাঁ, হতেও পারে। আমরা তিনজন মোটামুটি শেষ সম্ভাবনাটার ব্যাপারে একমত হলাম। আবার মনটাও কেন খুঁতখুত করতে লাগলো। এই রকমও হয়। একবার মনে হলো হতেও তো পারে। এই তো সেদিন বিসেকশনের ভারতে দিন 15 ডুব মেরে আচমকা এক মাথা সিঁদুর নিয়ে ভেসে এলো স্কুলে। কি হাসি খুশি হাবভাব, কথায় কথায় গড়িয়ে পড়ছে বন্ধুদের গায়ে। শাঁখা চুড়িতে ছমছম আওয়াজ তুলে অসভ্য অসভ্য গল্প করছে। সে যাই হোক, ভারতীর কথা ভাবতে আমাদের একটুকু ইচ্ছা করছিল না। দীপিকার কথা ভেবেই সুন্দর সোনালি বিকেলটা কেমন পাঁশুটে মেরে গেল। একটা একদম অচেনা যন্ত্রণা আমাদের বিকেলের ফুসফুসটাকে নিংড়ে নিচ্ছে। এক বুক মন খারাপ আমাদের। পরদিন, তার পরদিনও। লাম্বিধাসীর কোট কেমন হঠাৎ বিষাদ। আমি মানুষীদের বাড়ি যাই, মানুষই আমাদের বাড়িতে। কখনো কখনো অর্চনাও আসে। বারান্দার ধাপিতে সিঁড়ির কোনায় বয়ে যায় আমাদের পাঁশুটে বিকেল। সবাইকে চমকে দিয়ে হাফ-ইয়ারলি পরীক্ষার দিন আচমকা হাজির দীপিকা। সাদা ব্লটিং পেপারের মতো মুখ, সেলাই করা ঠোঁট, ঘাড় নিচু করে পরীক্ষা দিয়ে গেল একের পর এক। আমরা কথা বলতে গেলেও উদাস চোখে শুধু জানলার বাইরের দিকে তাকিয়ে থাকে। পরীক্ষা শেষ হলো। আমরা তিনজন গোলা পায়রার মতো উঠতে উঠতে বাড়ির কাছে হতর্ষি পার্কটায় গিয়ে বসলাম। প্রচুর কথা জমে আছে বুকে, প্রচুর। ঠিক তখনই দীপিকা আমাদের খুঁজে বার করেছে পার্কটাতে। আমরা হতবাক।
দীপিকা আমাদের পাশে বসে অন্যমনস্কভাবে ঘাস ছিঁড়ে দাঁত দিয়ে কাটল কিছুক্ষণ। কিছু বুঝি বলতে চাইছে না। একসময় দুম করে অর্চনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। ওরকম বুক ফাটা কান্না আমি আর কখনো কোনো বন্ধুকে কাঁদতে দেখিনি। কখন যেন অর্চনাও কাঁদতে শুরু করেছে, মানুষীও। দেখা দেখি আমিও কেন কাঁদছি না জেনে অবিরাম কেঁদেই চলেছি। তারই মধ্যে হেঁচকি তুলতে তুলতে দীপিকা বলল, তোরা শুনলে আমার গায়ে থুতু দিবি, কিন্তু তোদের ছাড়া কাদের আমি বলবো বল? আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। আমাদের কান্না ফুরলো। কেন রে, কি হয়েছে আমাদের খুলে বল? তুই মরতে যাবি কেন? আমরা আছি না? দীপিকার ভারী ভারী চোখ স্থির কয়েক পলকের জন্য। জানিস, আমার মা পালিয়ে গিয়েছিল। মা পালিয়ে গেছিল? বাক্যটার অর্থ ঠিকঠাক বুঝতে পারলাম না। আমার কাছে তখনও মা হলো গিয়ে মা। সামান্য ছুতোনাতয় যে কান ডলবে, চুলের মুঠি ধরবে, বকাবকি করে নাড়িয়ে দেবে কানের পোকা, যত সব অপ্রিয় কুখাদ্য খেতে বাধ্য করবে আমাদের, আর সুযোগ পেলেই 3কে 7 করে বকুনি খাওয়াবে বাবার কাছে। পুজোর সময় 2 সাইজ বড় জামা কিনবে, তাই পরতে বাধ্য করবে। কচ্চিৎ কখনো দাদাকে লুকিয়ে ফুচকা আলু কাবলি খাবার পয়সা দেবে আমাকে। সেই মা কি কখনো পালাতে পারে? বললাম, ভ্যাট, কি বলছিস? মা খালি দিব্যি, সত্যি মা পালিয়েছিল রবিন কাকার সঙ্গে। রবিন কাকাটা কে? ও, তোদের তো রবিন কাকার কথা বলিনি। রবিন কাকা আমার বাবার খুব বন্ধু, ভীষণ সুন্দর দেখতে, দারুণ জমিয়ে গল্প করতে পারে। গুড ফ্রাইডের আগের দিন সন্ধেবেলা মা আর রবিন কাকা কি সব কিনতে বেরিয়েছিল, তারপর আর ফেরে না, আর ফেরে না। বাবা বারবার বাস রাস্তায় আসছে যাচ্ছে। মাঝরাতে রবিন কাকার বাড়িতে গিয়েও খুঁজে এলো। নীলা কাকিমা, মানে রবিন কাকার বউ, বাচ্চা কোলে কাঁদতে কাঁদতে সে রাতে আমাদের বাড়িতে চলে এসেছে। বাবা রাত ভোর অবিরাম গদরাচ্ছে, সে কি খারাপ খারাপ গালাগাল। আছড়ে আছড়ে সব জিনিসপত্র ভাঙছে আর লাল চোখ করে আমার দিকে তাকাচ্ছে। কাল থেকে যদি বাড়ির বাইরে 1 পা রাখিস, কেটে আদিগঙ্গায় ফেলে দেব। ভোর হতেই কাকিমাকে নিয়ে নালিশ করতে ছুটল থানায়। তোরা যেদিন এলি সেদিন থানা থেকে পুলিশ এসেছিল বাড়িতে। খোঁজ খবর করে নাকি জেনেছে মাকে আর রবিন কাকাকে হাওড়া স্টেশনে ট্রেনে উঠতে দেখা গেছে। তারপরেই বাবার আমার ওপর আবার নতুন করে আস্ফালন। শুনতে শুনতে কাঁটা দিচ্ছিল সর্বাঙ্গে। নিজের বাবা মা চোখের সামনে দুলে উঠছে, দুলে দুলে ভেঙে যাচ্ছে, যেভাবে পাথর পড়ে ছায়া ভাঙে শান্ত দিঘির জলে। তারপর তো হাফিয়ালি পরীক্ষার 4 দিন আগে মা নিজেই এসে উপস্থিত, যেন কিছুই হয়নি, যেন জাস্ট পাশের বাড়ি থেকে বেরিয়ে ফিরল। মাকে দেখে
বাবা সে কি মেজাজ! এমন চোটপাট শুরু করলো যে মজা দেখতে বাড়ি ভর্তি লোক জমে গেল। ভাবলেই আমার বলতে বলতে আবার কেঁদে ফেলেছে দীপিকা। আমরা ওর মাথায় পিঠে হাত বোলাচ্ছিলাম। ও কেঁপে কেঁপে উঠছিল কান্নার দমকে। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। মানুষই নিচু স্বরে জিজ্ঞাসা করল, আর তোর মা? মা কি বলল? মা তো বাবার থেকেও বেশি চেঁচাচ্ছিল। বলল, বেশ করেছি গেছি, আমার যেখানে ইচ্ছা যেখানে খুশি যাব, যা পারি তাই করব। তুমি কই ফের চারকে? মধু মাতালকে নিয়ে ঘর করি, পুরুষ মানুষ হয়ে 1 পয়সা রোজগার করার মুরদ নেই। তোর বাবা মদ খায়? খায় না আবার, প্রায়ই তো রাত্রিরে চুর হয়ে ফেরে। এবার আর বাবার কথা নয়, এবার চোখের সামনে আমার হারুর বাবার ছবি ভেসে উঠল। হারুর বাবা আমাদের পাড়ার গোকুল পাড়া মানে গলির মোড়ে খুদে সেলুনটার মালিক। সে গোকুল কাকা যখন রোজ রাত্রিরে সামনের রাস্তা দিয়ে ঢেউ ভেঙে ভেঙে হেঁটে যায়, তখন কাজের শেষে ফুটপাত জুড়ে তাস পেটাতে বসা বদ্যি ঠাকুর, সুরিন্দর ঠাকুররা চেঁচায়, আরে ও গোকুল কাকা, সামালকে চলো সামালকে, আগারি তুমারা ভৈসবা। গোকুল কাকা সঙ্গে সঙ্গে গর্জে উঠে, ছুটতে থাকে খিস্তির ফোঁড়া। কোন শালা আমারে পয়সা দেখায় রে? হ্যাঁ, আমি কি কারোর মায়ের ভাতারের পয়সায় মাল খাই? ভুইস দিয়ে গোকলোর সঙ্গে চালাকি চলবে না। বলতে বলতে সোজা হেঁটে নেমে যায় পাশের নর্দমায় 1 হাঁটু পাঁকে। সেখান থেকেও চলে তার গালাগালির পিচকিরি। আমি আর দাদা খড়খড়ির ফাঁক দিয়ে হেসে কুটুপুটি। মা দেখলেই টেনে সরিয়ে দেয় আমাদের। বাবা হুঙ্কার ছাড়ে, এই গোগলো, কি হচ্ছেটা কি? এটা ভদ্রলোকের পাড়া। বলেই রেডিওর শব্দ দুগুণ বাড়িয়ে দেয়। দৃশ্যটা ভাবতেই পেট গুলিয়ে হাসি এলো আমার। নিজের মনই ফিক করে হেসে ফেলেছি। অর্চনা কটমট করে তাকালো আমার দিকে। তারপর দীপিকার কাঁধে হাত রাখলো আলতো করে। আগে তো এসব কথা কোনোদিন বলিসনি। দীপিকা হাঁটুতে মুখ গুঁজল। এসব কথা কি বলে বেড়ানো যায়? সত্যি তো, বাবা কিচ্ছু করে না। দাদু মানে আমার মার বাবা রেখে যাওয়ার টাকাতেই তো সংসার চলে আমাদের। বাড়িটাও তো দাদুর, বাবা তো ঘর জামাই। ঘর জামাই শব্দটাও খট করে বেজেছে কানে। তখনও জানতাম ঘর জামাই শব্দটা প্রায় একটা গালাগাল। নিজের শব্দকোষে গালাগালের সংখ্যা তখনও বড় অপ্রতুল। শালা শব্দটাকে কি যে নিষিদ্ধ গর্হিত বলে মনে হতো। ঘর জামাই ঠিক ততটা খারাপ না হলেও আমাদের বাড়ির ভোজপুরি ধোপা সুর করে গাইত, পহেলা কুত্তা পালিত কুত্তা, দুসরা কুত্তা ঘর জামাই। আমি জিজ্ঞাসা করে ফেললাম, কেন? তোর বাবার ঘরদোর কিছু নেই? থাকবে না কেন? সেখান থেকে ভাইরা তাড়িয়ে দিয়েছে বহুদিন। আমার কাকা জ্যাঠারা কেউ বাবার মুখ দেখে না। কান্নার মধ্যে বিষ উগড়ে দিচ্ছিল দীপিকা। বিষ নয়, ঘৃণা। নিজের বাবা মার প্রতি ঘৃণা, জীবনের প্রতি ঘৃণা, গোটা বিশ্ব সংসারের ওপর ঘৃণা। সঙ্গে একই কথা,
বাঁচব না, বাঁচব না। আর আমি তখন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমার বাবা মার মুখ। বাবার যেমন হওয়া উচিত, অন্তত আমার তখনকার ধারণায় আমার বাবা তো তেমনই। বাবা মানে একটু গম্ভীর ধরনের মানুষ, বেশি কথা বলে না, সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যায়, ফিরে এসে মন দিয়ে খবরের কাগজ পড়ে, তারপর চান খা সেরে মার হাতে তৈরি টিফিনটা নিয়ে সারা দিনের মতো অফিসে যায়। ফিরে আসে সেই রাস্তার আলোগুলো জ্বলে ওঠার পর। সন্ধেবেলা নিয়ম করে রেডিওতে খবর শোনে, মাঝে মধ্যে আমাদের অঙ্ক ইংরেজি দেখিয়ে দেয়, কখনো কখনো ঠোঙা ভর্তি গরম জিলিপি কিনে আনে মোড়ের দোকান থেকে, কখনো বা বছরকার আমটা, লিচুটা, জামটা। আর হঠাৎ হঠাৎ পড়া ধরে বকাঝকা করে ভীষণ। এই বাঁধা ধরা সংজ্ঞার বাইরেও তবে অন্য রকমের বাবা আছে। বাবা মানেই তবে সম্পূর্ণ বিশুদ্ধতা নয়। বাড়ি ফিরে সেদিন বারবার সন্নিগ্ধ চোখে তাকাচ্ছিলাম নিজের বাবা মার দিকে, মুখের ওপর কোনো মুখোশ আছে কিনা। হয়তো আছে, হয়তো নেই, কে জানে। ক্লাস 8 থেকে 9-এ ওঠার পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করল দীপিকা। সায়েন্স তো পেলই না, প্রমোশনটা অন ট্রায়াল। বড়দিনের ছুটির সময় খবর পেলাম ওকে অন্য কোথাও যেন পাঠিয়ে দিচ্ছে ও রবিন কাকা আর মা, সেখানেই হস্টেলে থেকে পড়াশোনা করবে। এরপর ওর আর কোনো খোঁজ খবর পাইনি। দীপিকা ক্রমশ হারিয়ে গেল আমার বিকেল থেকে। এখন বন্ধু বলতে আমরা দুজন, আমি আর মানসী। অর্চনা মাঝে মধ্যেই আসে বিকেল বেলায়, তবে মাঝে মধ্যেই। ক্লাস 9-এ ওঠার পরেই পড়াশোনায় ও ভীষণ সিরিয়াস হয়ে উঠেছিল। রোগাসোগা মেয়ে, নানা রকম অসুখে ভুগতও মাঝে মাঝে। স্কুল থেকে ফিরে আমি আর মানসী হেঁটে বেড়াই এদিক ওদিক। তখন আর আমরা শিশু নই, পুংকেশর গর্ভকেশরের মিলন আমাদের পুলকিত করে। লুকিয়ে লুকিয়ে মানসীদের ছাদে বসে লেডি চ্যাটার্লিজ লভারের অনুবাদ পড়ে শিউরে উঠি। কিছু পাতা বেছে বেছে দাগ দিয়ে বারবার পড়ি। দূরের কোনো বাড়িতে গ্রামাফোন রেকর্ডে বাজতে থাকা গানে মোর কোন ইন্দ্রধনু শুনতে শুনতে বইয়ের অক্ষরগুলো চোখের সামনে ভোজবাজির মতো মিলিয়ে যায়। বিকেলবেলা ঘাসের লম ধরে হাঁটতে হাঁটতে নিজেদের অর্থহীন কথায় নিজেরাই হেসে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যায়। তখনই অনুভব করি ছায়া ছায়া অদৃশ্য অনুসরণকারীদের উপস্থিতি। দু একটা চিঠিও হুশহাস পায়ের কাছে এসে পড়ে। ডার্লিং, তুমি নেই, পৃথিবী নেই। মা তোমাকে বউ হিসেবে পেলে খুব খুশি হবে। টেকোনা পার্কের সামনে কাল বিকেলে অপেক্ষা করব, চলে এসো। ইতি, তোমার পথ চেয়ে থাকা একজন। কি সাহস! সত্যি কি সাহস! আমরা বিরক্ত হতে গিয়েও হেসে ফেলি। চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও সেদিন আর দেখা পাওয়া গেল না। চিঠি ছুঁড়েই উধাও বীর পুরুষ। আমরা আবার কাঁঠালি চাপার গন্ধমাখা সবুজ ঘাসের লম ধরে হাঁটতে থাকি। বিরক্তির সঙ্গে মিশে থাকে কৌতূহল, রাগের সঙ্গে অহংকারী পুলক। আমরা টের পাই প্রতিটা বিকেলেই এখন নীরবে কুসুমের মতো প্রস্ফুটিত হচ্ছে আমাদের অন্তরে আমাদের যৌবন। তা সেই যৌবনের ডাক প্রথম এলো মানসীর কাছে। একদিন বিকেলে মানসীকে ডাকতে গেলাম, মানসী নেই। ম্যাজেনাইন ফ্লোরে সদ্য আসা ওদের পেইং গেস্টের কাছে কেমিস্ট্রি পড়ছে। দরজা ধাক্কা দিতে বেরিয়ে এসে বলল, তুই যা, আমি পরে যাচ্ছি, প্রবীরদার কাছে কটা কেমিক্যাল ইকুয়েশন বুঝে নিচ্ছি। নিচে নেমে অপেক্ষা করলাম, মানসী এলো না। পরদিনও একই ঘটনা, মানসী হাসি মুখে বেরিয়ে এলো। কাল বেরোতে পারলাম না, না রে, আজ ঠিক যাব, ত্রিকোণমিতির কটা অঙ্ক করে নিয়েই যাচ্ছি। সেদিন আমার বিকেলটা একা একাই কাটল। পরদিন আবার একই ঘটনা, মানসী হি হি করে হাসছে।
মা কালীর দিব্যি, কাল পার্কে তোকে গিয়ে খুঁজেছি জানিস, তুই চলে গেছিলি। আজ একটু অ্যামোনিয়ার প্রপার্টিগুলো বুঝে নিয়েই যাচ্ছি। সেদিন দরজা বন্ধ হয়ে যাবার পর খানিকক্ষণ কান খাড়া করে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে মৃদু শব্দ আসছে না? শব্দই তো। শব্দগুলোর কোনো অর্থ হয় না, অন্তত সেই অর্থ অ্যামোনিয়ার চ্যাপ্টারে তো নেই। নিচে নেমে অপেক্ষা করিনি। পরিচিত রাস্তা ধরে কৃষ্ণচূড়ার ফুল মারিয়ে একা একাই হেঁটেছি। দুর্বোধ্য অপমানে কান গরম। ক্ষোভে দুঃখে বন্ধুর মিথ্যাচারিতায় ক্লিষ্ট আমি একই পথ চক্কর দিয়ে ফিরেছি। ধীরে ধীরে একটা চাপা কষ্ট আচ্ছন্ন করে ফেলেছিল আমাকে। কষ্ট না হিংসে। আমার একমাত্র বন্ধু মানুষই প্রেমের সন্ধান আমার আগেই পেয়ে গেছে। ঠিক করলাম ওর সঙ্গে আর কথা বলবো না। কিন্তু মানুষই পরদিন স্কুলে এসে আমার হাত চেপে ধরল। অপু, বিশ্বাস কর, তুই যে ভাবছিস তা নয়। তোর কি ধারণা, প্রেমে পড়লে বন্ধু টের পায় না? মানুষই মুহূর্তে লাল। প্রবীরদার সঙ্গে তোর আলাপ নেই না রে? চল, আজ তোকে আলাপ করিয়ে দেব। আমি আলাপ করে কি করব? তোর লাভ আর তুই। অপু, ছেলে মানুষই করিস না। জানিস, তোর কথা আমি কত বলেছি প্রবীরদাকে, তোকে আজ নিয়ে যাবই। আমি তখন অনেক নতুন উপন্যাস পড়ে ফেলেছি। জানি প্রেমের সিনে তৃতীয় ব্যক্তিকে বলা হয় কাবাব মে হাড্ডি। তাছাড়া আমি কেন ওদের মধ্যে? মানসিক কানের কাছে মুখ নিয়ে এলো। ভাবতে পারবি না, প্রবীরদা কি ভীষণ রোম্যান্টিক। সেদিন আমার হাত ধরতে, দেখ দেখ, ভাবতেই আমার কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমার তখন হিংসে ভেসে গেছে কৌতূহলে। কি কথা হয় রে তোদের দুজনের? কত কথা। মানুষই গা মুচড়াল। এই আমি কি ভালোবাসি, ও কি ভালোবাসে, আমার বাবা মা কেমন, দেশে ওর কে কে আছে, এমএসসি পাশ করে কি করবে, বিয়েতে কারুর আপত্তি আছে কি না। তোরা বিয়ের কথাও ভেবে ফেলেছিস? ভাববো না, তাড়াতাড়ি বিয়ে না করলে ওর যদি কারুর দিকে মন ঘুরে যায়। যা, প্রকৃত ভালোবাসা থাকলে লক্ষ বছর অপেক্ষা করা যায়। তুই লায়লা মজনু পড়িসনি? হিট, রঞ্ঝা। তুই ঠিকই বলেছিস রে, প্রবীরদাও তাই বলে। বলে দরকার হলে 10 বছর কেন, 20 বছর অপেক্ষা করব। বলে তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? মা কালী দিব্যি, আমারও তো ধৈর্য নেই রে। মানুষের কথার ভঙ্গিতে হেসে গড়িয়ে পড়লাম আমি। কোনো রকমে বললাম, বালিকা, রৌহু ধৈর্যং, রৌহু ধৈর্যং। একদিন বিকেলে অর্চনাদের বাড়ি থেকে একটা বই নিয়ে ফিরে এসে দেখি মানুষই আমাদের বাড়িতে বসে দিব্যি তেঁতুলের আচার খাচ্ছে। আমাকে দেখে চোখে আঙুলে ঠোঁটে এক রহস্যময় ইঙ্গিত করে বলল, কিরে, কাল যাচ্ছিস তো? কোথায়? কেন, তুই কাল স্কুল থেকে যাচ্ছিস না বেনহুর দেখতে? স্কুলে টাকা জমা করিসনি? ভীষণ চমকেছি। মানুষের কথা মার কানে গেছে। মা আমাকে জিজ্ঞাসা করল, তুই তো বলিসনি বাড়িতে এসে? হ্যাঁ রে অপু। মানুষের রহস্যময় ইঙ্গিত ততক্ষণে বুঝে গেছি। বললাম, সে তো কাল টাকা দিলেও হবে। আমি ভেবেছিলাম তোমাদের জিজ্ঞাসা করে। দাদা ভেতরে বারান্দায় বসে জলখাবার খাচ্ছিল। সদ্য তখন ফার্স্ট ইয়ারে পড়ছে। বারান্দা থেকে চেঁচিয়ে বলল, যা যা দেখে আয়, যা একটা চ্যারিয়ট রেস আছে না। রাস্তায় এসে মানসীকে বললাম, ব্যাপার কি রে, গুল মারলি কেন? মানুষী আবার কাঁধ জড়িয়ে ধরল। মা কালী দিব্যি, প্রবীরদা এমন তোর সঙ্গে আলাপ করতে চাইল। ইস, চাইলেই হলো, আমি আলাপ করলে তো। প্লিজ অপু,
ও 3টে টিকিট কেটে ফেলেছে জঙ্গলির, সান্নি কাপুর আর সায়রা বানু। স্কুল থেকে বেরোবি কি করে? আমি কাল স্কুলে যাচ্ছি না। তুই টিফিনের সময় পেট ব্যথা ট্যাথা কিছু বলে। মিথ্যে কথা বলতে গিয়ে বুক ঢিপ ঢিপ করছিল স্কুলে। হলে পৌঁছে মনে হলো জনঅরণ্যের প্রতিটি মানুষ যেন আমার ভীষণ পরিচিত। সকলেই যেন এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। এক্ষুনি বাড়ি থেকে বাবা মাকে জানাবে। অল্প বয়সী কোনো ছেলে দেখলেই মনে হচ্ছে দাদার বন্ধু না। হল অন্ধকার হতে তবে হাঁপ ছেড়ে বাঁচলাম। এ তো আর বাবা মার সঙ্গে শ্রীশ্রীমা, পথের পাঁচালী, লালু ভুলু কি কাবুলিওয়ালা দেখা নয়। এ হলো সবচেয়ে প্রাণের বন্ধুর সঙ্গে আর তার প্রেমিকার সঙ্গে বসে নিষিদ্ধ এক হিন্দি সিনেমা দেখা, যার এক বর্ণ ভাষাও আমার বোধগম্য নয়। চোখের সামনে শুধু উদ্যম এক দস্যু পুরুষ ইয়াহু বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছে পদ্মের পাপড়ির মতো কোমল এক রূপসী প্রেমিকার ওপর। বরফের দৃশ্য দেখতে দেখতে আমার যেন কেমন গায়ে জ্বর চলে এলো। অন্ধকারও টের পাচ্ছি মানুষের শরীরকে বেড় দিয়ে আছে প্রবীরদার বলিষ্ঠ হাত। শোয়ের আগেই আলাপ হয়েছিল প্রবীরদার সঙ্গে। হাফ টাইমে 2-1টা টুকটাক কথা। পর্দায় যখন বুনো প্রেম শেষ হলো তখন আর ভয় সংকোচ আমার নেই। আমার মুখে তখন খই ফুটছে। তারপর মশাই, এই যে আমাকে পাপের ভাগী করলেন, তার শাস্তিটা কে পাবে? প্রেমিক প্রেমিকার মাঝে ঈশ্বরও ঢুকতে ভয় পায়। আমি তো নেহাতি এক ফচকে শয়তান। কি করে যে বলেছিলাম এসব কথা। তা যাই হোক, হল থেকে বেরিয়েই আমি আর মানুষে আলাদা, প্রবীরদা আলাদা। বাসে উঠে প্রবীরদা দূরের সিটে, সম্পূর্ণ অজানা একজন তরুণ। পাড়ায় এসে উত্তেজনায় ফেটে পড়ল মানুষই। এই অপু, বল না কেমন লাগলো রে প্রবীরদাকে? গম্ভীর বিচারকের মুখে বললাম, মন্দ নয়, বেশ সুইটি, তোর টেস্ট আছে। মানুষই বিশাল লম্বা একটা নিঃশ্বাস নিল। যাক, আমার যা ভাবনা হচ্ছিল। সময় সময়ের নিয়মেই এগোয়। বর্ষা, শরৎ, হেমন্ত ফুরিয়ে শীত এসেছে। অ্যানুয়াল পরীক্ষা চলাকালীন বারান্দায় দাঁড়িয়ে রাস্তার পাড়ার জুনিয়র মেয়েদের খেলা দেখছি। সেদিন অঙ্ক পরীক্ষা ছিল। ত্রিকোণমিতি ভালো হয়নি, মনটা বেশ খারাপ। পরদিন বায়োলজি পরীক্ষার জন্য পড়তে বসার উৎসাহ পাচ্ছি না। এমন সময় মানুষই এলো। তার চোখ মুখও যেন কেমন আনমনা। আমারই পাশে দাঁড়িয়ে খেলা দেখছে, অথচ কিছুই দেখছে না। গত কমাস ধরে ওর যেন কীরকম ছাড়া ছাড়া ভাব। প্রায় বিকেলে কোথাও না কোথাও অভিসারে বেপাত্তা হয়ে যায়। পুজোর কটা দিন একটি সন্ধ্যেতেও ওর টিকি দেখা যায়নি। একদিন জিজ্ঞাসা করলাম, খুব সাহস বেড়েছে দেখছি। মাসিমা যদি জানতে পারে। তুই কি ভেবেছিস মা কিছু আন্দাজ করে না? প্রবীরটাকে মারও খুব পছন্দ। হবে নাই বা কেন বল? ব্রাইট স্টুডেন্ট, অত সুন্দর চেহারা, ভালো ফ্যামিলি, দেশে কত জমি জমা ঘরবাড়ি। তাই তোর এত সাহস? আজ বেলুর দক্ষিণেশ্বর, কাল সিনেমা, পরশু লেক, খুব চালাচ্ছিস। তা এখনো কি শুধু হাত ধরাধরি, না একটু এগিয়েছে? যা, প্রচণ্ড জোরে চিমটি কেটেছে মানুষই। তুই বড় ফাজিল হয়েছিস। বলতে বলতে গলা নামিয়েছে। কিস করেছে। মিস মার্পেলের মতো চোখে ওর দিকে তাকিয়েছি আমি। কেমন লাগে রে? টকটক, মিষ্টি মিষ্টি, ভীষণ ভালো। উফ, তোকে বোঝানো যাবে না অপু। তোর হোক, বুঝতে পারবি। স্বর্গসুখ রে, স্বর্গসুখ। প্রবীরদার সঙ্গে এর মধ্যে 2-1বার দেখা হয়েছে এদিক ওদিক। হেসে কথাও বলেছি 2-1টা। হিংসে এখন অতীত। যেন ওদের প্রেমের সার্থকতাতে আমারও কিছু অংশীদারি রয়ে গেছে। পাশে দাঁড়ানো মানুষকে জিজ্ঞাসা করলাম, কি রে মানি,
পরীক্ষার সময়ও ধ্যান চলছে? মানুষই মাথা ঝোঁকালো। না, কাল বায়োলজির কথাই ভাবছি। বাজে বকিস না। তোর নাক টানা দেখে আমি বুঝতে পেরেছি সর্দি হয়েছে কিনা। প্রবীরদার সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? শীতের শুকনো কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিল মানসী। হুট করে আমার হাতটা চেপে ধরল। ও কেমন বদলে যাচ্ছে রে অপু। কেন, কি বলেছে তোকে? কি আবার বলবে? 2-4 মিনিট কথা বলেই আমাকে আজকাল কাটাতে চায়। বেরোতে বললে পড়াশোনার ছুতো দেখায়। বারে, পড়াশোনা করবে না? রেজাল্ট ভালো হলে তোরই তো ভালো, সেও তো তোরই জন্যে। আমার জন্য না হাতি। মেয়েদের চোখ ঠিক সব বুঝতে পারে। তুই একবার ওর সঙ্গে কথা বলবি? আমি কি বলবো? সদ্য পড়া উপন্যাস উগড়ে দিলাম মানসীকে। দেখ মানি, প্রেম হলো এক ধরনের সাধনা, ব্রত, দুজন নারী পুরুষের চিরন্তন সম্পর্কের শক্ত ভিত। প্রবীরদাকেও তো দেখেছি, মিথ্যে ভাবিস না। প্রবীরদা খুবই ভালোবাসে তোকে। মানসী হঠাৎ কেঁপে গেল। থাক, তোকে আর লেকচার মারতে হবে না। যদি কোনোদিন মরে যাই। আমি ওর মুখ চেপে ধরলাম। তুই তো লায়লাকেও হার মানালি রে। অল রাইট, কাল পরীক্ষা শেষ হোক, ধরছি প্রবীরদাকে। মানুষের ঘ্যানঘ্যানানি এড়াতে না পেরে শেষ পর্যন্ত একদিন বিকেলে গেলাম প্রবীরদার ঘরে। আমাকে দেখে প্রবীরদা প্রথমটা খুব অবাক। শুধু অবাক নয়, কেমন মনে হলো খুব খুশিও। সরাসরি কথাটা পারলাম। এই মশাই, আমার সুন্দর বন্ধুটাকে আপনি এত কষ্ট দিচ্ছেন কেন? প্রবীরদা অল্প থমকালো। কষ্ট দিয়েছি? কই না তো। বাজে কথা বলবেন না। ওর সঙ্গে আপনি ভালো করে কথা বলেন না। বাইরে বেরোতে বললে যেতে চান না। কথা বলতে গিয়ে হাই তোলেন। ব্যাপারখানা কি? আমার আক্রমণে বিন্দুমাত্র বিচলিত নয় প্রবীরদা। মিটিমিটি হেসেই চলেছে। তোমার বন্ধুর কথা ছাড়ো, নিজের কথা বলো। তোমাকে যে কি সুন্দর দেখতে লাগছে আজ, এক্ষুনি যদি সুচিত্রা সেন তোমাকে দেখত। একটা শিরশিরে চোরা স্রোত বয়ে গেল আমার শরীর বেয়ে। জীবনে প্রথম কোনো পুরুষের মুখে আমার রূপে স্তুতি। ইস, ফাজলামো হচ্ছে না? দেবমানিকে বলে টেট্টি পাবেন। চকিতে প্রবীরদা এগিয়ে এলো আমার দিকে। তোমার মনে হচ্ছে আমি ফাজলামো করছি? তুমি জানো তুমি কত সুন্দর। আয়নায় ভালো করে দেখেছ নিজেকে? প্রবীরদার চোখ ক্রমশ ঘোলাটে, অসহ্য। আমি সরে আসার আগেই আমার হাত চেপে ধরেছে। বিশ্বাস করো অপরাজিতা, তোমাকে দেখার পর থেকে, তোমার সঙ্গে কথা বলার পর থেকে মানুষই অসহ্য হয়ে গেছে। ম্যাড়ম্যাড়ে জোর করে ওর সঙ্গে বেরিয়েছি, এদিক ওদিক গেছি, কিন্তু বাধ্য হয়ে। তুমি ছাড়া। কেউ যেন শীষে গলিয়ে ঢেলে দিয়েছে আমার কানে। সজোরে নিজেকে ছাড়িয়ে দুহাতে কান চেপে ধরলাম। কি পাগলের মতো যাতা বলছেন? এ তো ট্রেচারি, চিটিং। ছি 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 ছি। পলকে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল প্রবীরদা। দুহাতে জড়িয়ে ধরেছে আমার কোমর। এক ধাক্কায় ফেলে দিয়ে ছিটকে এসেছি ভেজানো দরজার কাছে। নিচু স্বরে হিস হিস করে বললাম, জানোয়ার, জানোয়ার কোথাকারে। মানি একটা জানোয়ারকে ভালোবেসেছে। মুঠো শক্ত করে চোয়াল ঘষলাম, মানি যেন কিছু আঁচ না করতে পারে। কি বলল রে?
কিছুই না, এমনি ঠাট্টা করছিল। শক্ত রাখতে গিয়েও আমার গলা কেঁপে গেল। তুই ওকে ভুলে যা মানি, ও বোধহয় অন্য কাউকে। মানুষে অন্ধের মতো আঁকড়ে ধরল আমাকে। বলল, সে কথা বলল আমাকে আর ভালোবাসে না। বলেনি, কথা শুনে মনে হলো। আমি ঢোক গেলাম। হয়তো ইউনিভার্সিটির কাউকে, হয়তো নিজের দেশেরই কাউকে। মানুষে এক ছুটে দোতলা সিঁড়ির কাছে গিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। দু হাঁটুতে মুখ গুজে ভেঙে পড়েছে শব্দহীন কান্নায়। কান্নার দমকে ফুলে ফুলে উঠছে ওর শরীর। আমারও চোখ ফেটে যাচ্ছিল। নিজেকে প্রাণপণ সামলানোর চেষ্টা করছি। কাঁদিস না মানি, একটা নোংরা বাজে লোকের জন্য তুই কাঁদবি কেন? ও তোর মতো মেয়ের কান্নার যোগ্যই নয়। বলতে বলতে বমি এসে যাচ্ছিল। তখনও যেন আমার শরীরটা চাঁটছে ওই পুরুষ নেকড়েটা। নেকড়ে নয়, শেয়াল। এই তবে প্রেম! ঘেন্না, ঘেন্না, ঘেন্না। তারপর বেশ কিছুদিন কেমন যেন সব থম মেরে গিয়েছিলাম আমরা। মানুষই তো পুরোপুরি বিপর্যস্ত, মানসিকভাবে, শারীরিকভাবেও। নিয়মিত স্কুলে যায়, এক একদিন বিকেলবেলা জোর করে ওকে টেনে বার করি। কখনো নিজের বাড়িতেই একা একা বসে থাকি। চোখে জমে থাকে বিষাদের বরফ। তবে সময় তো একমুখী ধাবমান তীর, সেই বিষাদ মুছে দেয়, নিরাময় হয় শোকের। অপমান ভুলি আমরা, আবার নতুন করে হাঁটতে শুরু করি হলুদ বিকেলে। পরন্ত রিকশাওয়ালার কাঁধের গামছা চুরি করে হাসিতে গড়িয়ে পড়ি। পাড়ার ছোট মেয়েদের সঙ্গে দাগ বসন্তী খেলায় মেতে উঠি। দাদার কাছে বাধ্য ছাত্রীর মতো বসে অ্যালজেব্রা করি দুজনে। আমরা দুজনেই ঠিক করেছি হায়ার সেকেন্ডারি পড়ে ডাক্তারি পড়ব। হাজার হাজার রুগী আসবে আমাদের কাছে, তাদের কাছে তো আমরা ঈশ্বর। ভাবলেই যে কি শিহরণ জাগে। তার জন্য অবশ্য ভালো রেজাল্ট করা দরকার। অর্চনার চিন্তা নেই, ও যা লেখাপড়ায় ভালো, ডাক্তারিতে ইজি চান্স পেয়ে যাবে। তবে ইদানিং মেয়েটা বিশ্রী একটা মাথার যন্ত্রণায় মাঝে মধ্যেই বড় কষ্ট পাচ্ছে। 11-এ ওঠার পর থেকে তো প্রায়ই কামাই করছে। প্রিটেস্টের আগে পাক্কা 20 দিন দেখা নেই। এখন আর অর্চনার সঙ্গে তেমন যোগাযোগ না থাকলেও পুরনো টানটা তো রয়ে গেছে। সেই টানেই আমি আর মানসী একদিন ওকে দেখতে গেলাম। অর্চনাদের বাড়িটা আগে একতলা ছিল, এখন 2তলা 3তলা উঠে গেছে। লোহার ব্যবসায় অর্চনার বাবা জ্যাঠার নাকি এখন দারুণ রমরমা। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা জুড়ে সুন্দর বাগান। বাগানের ঠিক মাঝখানে একটা গন্ধরাজ ফুলের গাছ। সাজানো বাগানের মাঝে আলটপকা গাছটা কেমন যেন বেমানান। অর্চনা 2তলার ঘরে শুয়েছিল, আমাদের দেখে উঠে বসেছে। খুবই রোগা হয়ে গেছে, চোখের তলায় নীলচে ছোপ। ক্ষীণ স্বরে ডাকল, আয়, এতদিন পরে খোঁজ নিতে এলি। মানসী বলল, রোজই ভাবি, হয়ে ওঠে না রে, পড়ার এত চাপ। আমি ঢোক গিললাম। শুধুই কি পড়ার চাপ, যোগাযোগের অসুবিধে, নাকি অন্য কারণেও আছে? আমি আর মানসী একটু স্বার্থ সচেতন হয়ে যায়নি কি? নিজেদের নিয়েই নিজেরা মগ্ন থেকেছি। দীপিকার কথা তো আজকাল মনেই পড়ে না আমাদের। অপরাধী মুখে প্রশ্ন করলাম, এখন কেমন আছিস? অর্চনার মা ঘরেই ছিল, করুণ স্বরে বলল, দেখো না,
এত ডাক্তার দেখানো হলো, এবার আর মাথা ব্যথাটা কিছুতেই কমছে না, হঠাৎ হঠাৎ বেড়ে যায়। তখন কি যে হয়ে যায় ওর, হাত পা ছুটতে থাকে, চোখ উল্টে যায়, গো গো শব্দ করে গলা থেকে, দেয়ালে পাগলের মতো মাথা ঠোকে তখন। ডাক্তারবাবু কি বলছেন মাসিমা? এক এক ডাক্তার এক এক মত। মাথার ছবিও তোলা হলো, কিছুই তো পাওয়া গেল না। কেউ কেউ বলছে নার্ভের দোষ, কেউ কেউ বলছে ব্রেনে কোথাও কিছু হয়েছে। অর্চনার মা দীর্ঘশ্বাস ফেলল। কি যে হলো মেয়েটার! অর্চনা চোখ বুজে ফেলল। ঠোঁট দুটো কেমন সাদাটে হয়ে গেছে। কাঁপা গলায় বলল, কবে যে স্কুলে যেতে পারবো আবার? মানুষই বলল, ওষুধ পড়ছে তো, দেখ না, 2-4 দিনের মধ্যেই ভালো হয়ে উঠবি। আমাদের কথাবার্তার মাঝে অর্চনার জেঠিমা আমাদের জন্য সিঙাড়া মিষ্টি নিয়ে এসেছেন। অর্চনার মার মতো এর কপালেও ধ্যাবড়া সিঁদুর, সিঁথি জবজবে লাল, ঘরেও এরা দামি দামি তাঁতের শাড়ি পরেন। অর্চনার জ্যাঠাইমার চেহারা বেশ দশাসই, অর্চনার মার মতো রোগাসোগা ছোটোখাটো নয়, চোখ দুটো জগদ্ধাত্রী ঠাকুরের মতো বড় বড়, টানা টানা। তিনি বললেন, আর উচ্ছের ওষুধ খেয়ে কাজ নেই, ডাক্তারের কেনামতি সব বোঝা গেছে। পরশু গুরুদেব আসছেন, তার ছোঁয়াতেই অনু আমাদের ঠিক সেরে যাবে। রাস্তায় এসে মানসীকে বললাম, কি হয়েছে? ডাক্তারও ধরতে পারছে না কেন বলতো? কে জানে, ডাক্তারও তো আর ধন্বন্তরী নয়, অনেক অসুখই তো ধরা পড়ে না। বড় বড় ডাক্তাররাও। তার মানে ডাক্তার হলেও আমরা অনেক রোগ সারাতে পারবো না, রোগী মরে যাবে? হ্যাঁ রে মানি। মানুষই হেসে ফেলল। আগে থেকে এত ঘাবড়াচ্ছিস কেন? হয়তো ওরা যাদের দেখিয়েছেন তারা ধরতে পারেনি। বিজ্ঞানের এখন অনেক উন্নতি হয়েছে, কত সব জটিল রোগের ওষুধ বেরিয়ে গেছে। আমি বললাম, তাছাড়া মাথার উপর ভগবান আছেন বল, অর্চনাকে ভগবান ঠিক ভালো করে দেবেন। মানুষই অল্প উত্তেজিত হলো। তবে ওষুধ না খাওয়ালে ভগবানেরও সাধ্য নেই ওকে ভালো করার। শুনলি না ওর জ্যাঠাইমা কি বললেন? ধুর, ওটা তো কথার কথা। নিজের ছেলে মেয়েদেরকে কেউ ওষুধ না খাইয়ে রাখতে পারে? দেখ, হয়তো গুরুদেবী কিছু ওষুধপত্র দেবেন, তাতেই হয়তো অর্চনা সেরে উঠবে। তখনও আমাদের মনে এই রকম অনেক সাদামাটা সরল বিশ্বাস, জীবনের প্রতি, মানুষের প্রতি, ঈশ্বরের প্রতি। বাড়ি ফিরেও তাই ঠাকুর প্রণাম করতে গিয়ে মনে মনে বলেছি, হে ঠাকুর, অর্চনাকে তুমি ভালো করে দাও, যে করে হোক। তারপর কদিন প্রিটেস্টের চাপে অর্চনাকে আর দেখতে যাওয়া হয়নি। পরীক্ষা শেষ হওয়ার পরদিনই একদিন স্কুলে গিয়ে দেখি আমাদের ক্লাসের মেয়েরা এক জায়গায় জটলা বেঁধে দাঁড়িয়ে আছে, কি যেন বলাবলি করছে। তখনও প্রেয়ার শুরু হয়নি। অন্যদের মতো আমি আর মানুষীও ভিড়ে গিয়ে ঢুকে পড়লাম। কি হয়েছে রে, কি হয়েছে? ও মা, তোদের সঙ্গে এত ভাব তোরাই জানিস না? অর্চনা মা কালী হয়ে গেছে। ওদের গুরুদেব নাকি বলেছেন। পুরোটা শোনার আগেই প্রার্থনার ঘণ্টা পড়ে গেল। খোলা আকাশের নিচে সার বেঁধে দাঁড়িয়ে আমরা হাত জোড়ো করে গাইছি, তোমারই গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। ক্লাসে ফিরে আবার সেই জটলা, আবার সেই রোমহর্ষক আলোচনা। মানুষই জিজ্ঞাসা করল, তোরা কেউ নিজের চোখে দেখেছিস? কেয়া চোখ ঘোরালো। দেখে কাজ নেই,
যা শুনেছি তাই যথেষ্ট। দুনিয়া শুদ্ধ লোক সবাই জেনে গেছে প্রত্যেক শনি মঙ্গলবার নাকি ভর হচ্ছে অর্চনার। মা কালী এসেছেন ওর শরীরে। মানুষই অবিশ্বাসী গলায় বলল, যা, আমরা তো এই সেদিনই দেখা করে এলাম। আমিও তো প্রথমে বিশ্বাস করিনি। ওরা নাকি আর ডাক্তার দেখাচ্ছে না, গুরুদেব কী সব শেকড় বাকড় খাওয়াচ্ছে, তাই খেয়ে নাকি মরার মতো পড়ে থাকে সারাদিন। বিশ্বাস হয় না? আজ তো মঙ্গলবার, গিয়ে দেখায় না। ছুটির পর ঊর্ধ্বশ্বাসে ছুটেছি। অর্চনা দোতলার সেই ঘরে চোখ বুজে শুয়ে, পরনে চওড়া লাল পাড় সাদা তাঁতের শাড়ি, আর শীর্ণ প্যাকাটির মতো চেহারা। শুধু বিকেলের শেষ আলো এসে ওর ফ্যাকাশে মুখটাকে যা একটু উজ্জ্বল করে রেখেছে। আমাদের দেখে অনেক কষ্টে চোখ খোলার চেষ্টা করল, পারল না। আপনা থেকে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, জড়ানো স্বর। শুধু বলতে পারল, স্কুল হচ্ছে, পরীক্ষা শেষ হয়ে এলো না রে, অনেক পড়া এগিয়ে গেছে। মানুষই অর্চনা অস্থিসার হাতে হাত রাখল। তেমন কিছু নয়, তুই সেরে ওঠ, ঠিক ধরে নিতে পারবি। অর্চনার বন্ধ চোখে দুফোঁটা জল টিলটিল করছে। ফিজিক্সটা এখনো কত বাকি রয়ে গেছে রে। কথা শেষ হওয়ার আগেই অর্চনার মা ঘরে ঢুকে আঁতকে উঠেছে। এ কি, তোমরা ওকে ছুঁয়েছ কেন? শনি মঙ্গলে ওকে ছোঁয়া একদম বারণ। মানুষই ভয়ে ভয়ে হাত ছেড়ে দিল। কেন মাসিমা? গুরুদেব বলেছেন যেদিন ওর শরীরে মা অধিষ্ঠান করবেন সেদিন ওকে বাইরের লোক স্পর্শ করতে পারবেন না। তোমরা এক কাজ করো, নিচের ঘরে গিয়ে বসো, একটু পরেই ওর আরতি আরম্ভ হবে, প্রসাদ নিয়ে যেও। ভদ্রমহিলার স্বরে এমন কিছু ছিল, আমরা মন্ত্রমুগ্ধের মতো নিচে নেমে এলাম। বড় হলঘরটার মধ্যে ইতিমধ্যেই ধূপ ধুনো দেয়া শুরু হয়ে গেছে। অর্চনার জেঠিমা গরদের শাড়ি পরে গঙ্গাজল ছেটোচ্ছেন গোটা ঘরে। ফাঁকা ঘর, আমাদের চোখের সামনেই ভিড়ে ভিড়। আরও খানিকক্ষণ পরে লাল পোশাক পরা, বাবরি চুল পরিপাটি করে আঁচড়ানো, সৌম্যদর্শন চোখ, সন্ন্যাসী খরম খটখটিয়ে নেমে এলেন ওপর থেকে। মুহূর্তে দিব্যি গন্ধে চতুর্দিক মাতোয়ারা। সকলেই ভক্তি ভরে উঠে দাঁড়িয়েছে। দেখা দেখি আমরাও। অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, কি অলৌকিক গন্ধ রে মানে। মানুষই জোরে জোরে নাক টানল। গন্ধটা আমার খুব চেনা লাগছে রে, কোথায় যেন বড় মাইমার ফ্রেঞ্চ পারফিউমটা কি? ভক্তদের বাবা বাবা রবে মানুষের গলা ঢাকা পড়ে গেল। তিনি সযত্নে পাতা আসনে বসলেন, মন্ত্রকণ্ঠে সকলকে বললেন, বসো। বলেই অর্চনার বাবার দিকে তাকিয়েছেন। কই আমার বেটি কোথায়, আমার খ্যাপা মা? অর্চনার বাবা আর জাটতুতো দাদা প্রায় কোল পাঁজা করে নিয়ে এলো আধা অচেতন অর্চনাকে। জ্যাঠা থেকে অধিষ্ঠান করালেন লাল শাটিন মোড়া বেদির ওপর। অর্চনার দুই বোন দ্রুত এসে 3 দিকে 3খানা তাকিয়া বসিয়ে দিল। সেই তাকিয়ায় ঠেক দিয়ে অর্চনা কেমন যেন নির্জীব নিষ্প্রাণভাবে ঝুলছে। টকটকে লাল একটা শাড়ি তার শরীর ঘিরে আষ্টে পৃষ্ঠে জড়ানো, গায়ে ব্লাউজ নেই, মাথার চুল খোলা, কপালে এত বড় একটা রক্তচন্দনের ফোঁটা। গুরুদেব পঞ্চমুখী জবার মালা পরিয়ে দিয়ে জলদ গম্ভীর গলায় হুঙ্কার ছাড়লেন,
মাগো করাল বদনী তারা ব্রহ্মময়ী, একবার বুকে চেপে বস মা, বদ রক্ত সব বেরিয়ে যাক মা, মাগো। চিৎকারের জন্য কি জানি না, অর্চনা স্থির শরীর একটু নড়ে চড়ে উঠল। তারপর আচমকাই গলা থেকে ছিটকে আসছে গো গো শব্দ, ঠোঁট বেয়ে কষ গড়াচ্ছে, এক মাথা চুল ঝপাং করে নেমে আসছে মুখের ওপর, আবার ঝাঁকুনি খেয়ে আছড়ে পড়ছে। ঘর জুড়ে অস্ফুট মা মা ধ্বনি। আচমকা কে যেন কাঁসার বাজাতে শুরু করল। অর্চনার মা শাঁখ বাজাচ্ছেন। বাবা জ্যাঠা জেঠিরা ষষ্ঠাঙ্গে প্রণত মেয়ের পায়ের কাছে। গুরুদেব একটু ফুল ছিঁড়ে ভক্তদের হাতে হাতে দিচ্ছেন আর প্রশ্ন করছেন, বলো তোমার কি জিজ্ঞাস্য আছে, মার কাছে কি জানতে চাও? এক এক করে মানুষ এগিয়ে যাচ্ছে সামনে, মাকে প্রণামী দিয়ে জানতে চাইছে নিজের ভূত ভবিষ্যৎ। আর গুরুদেব মায়ের থরথর ঠোঁটের কাছে মুখ নিয়ে গিয়ে শুনে নিচ্ছেন উত্তর। আমার কিরকম গা ছমছম করছিল। সুগন্ধি ধোঁয়ায় সব আবছা হয়ে আসছে। হঠাৎ দেখি নীল সাদা স্কুল ইউনিফর্ম পরা মানুষই এগিয়ে যাচ্ছে বেদির দিকে। একেবারে সামনে গিয়ে প্রশ্ন করেছে, মা, আমাদের অর্চনা কবে ভালো হবে মা? এবার আর গুরুদেব অর্চনার দিকে ফিরলেন না, মানুষীকে কাছে টেনে নিয়েছেন। বললেন, ভালো হবে কি রে বেটি, তোর বন্ধু তো ভালো হয়ে গেছে। বাড়ি ফিরে সবিস্তারে সকলকে বর্ণনা দিলাম পুরো ঘটনার। মা তো শুনে গদগদ। আমাকে সামনে শনিবার একবার নিয়ে চল তো অপু। বাবা ধমকের সুরে বললেন, খবরদার না, যত সব বুজরুগি ভণ্ডামি। দাদা বলল, পুলিশে খবর দেওয়া উচিত, গুরুদেবটাকে ইমিডিয়েট অ্যারেস্ট করুক। আমি তর্ক করে উঠলাম, কেন? তিনি কি দোষ করেছেন? তাঁর ওষুধ খেয়ে মাথার যন্ত্রণা একটুকু নেই অর্চনার। আর তাছাড়া আমরা নিজের চোখে দেখে এসেছি ওর মধ্যে সত্যি সত্যি কালি। দাদা রেগে গেল, হায়ার সেকেন্ডারি দিবি, এখনো গাধার মতো কথা বলিস কি করে রে অপু? আমি দাদার উপর খুব রেগে গেলাম। তর্ক করলাম না বটে, তবে বাবার কথাও মানতে পারলাম না মনে মনে। বিশ্বাসেই ঈশ্বরকে পাওয়া যায়। আমি জানি। আমি ঠিক করলাম শনিবার মাকে নিয়ে যাব। অর্চনার বোন বলেছিল ওর বাবা জ্যাঠারা নাকি একটা মন্দির করে দেবেন গুরুদেবকে। সেখানে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেলেই মা কালী অর্চনার শরীর থেকে বেরিয়ে আসবেন। তখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে অর্চনা। অর্চনাটা অবশ্য তার আগেই মারা গেল। সেদিন ছিল রাখি পূর্ণিমা। সকাল থেকে টিপ টিপ বৃষ্টি। কেয়ার মুখে খবর পেয়ে আমি আর মানুষই পড়ি মুড়ি করে ছুটেছি। গিয়ে দেখি ক্লাসের প্রায় অর্ধেক মেয়ে পৌঁছে গেছে, কয়েকজন দিদিমণিও। ভেঙে পড়েছে গোটা অঞ্চল। অত লোক, তবু কারুর মুখে একটা শব্দ নেই। উঠোনের ফুল ভরা গন্ধরাজ গাছটার নিচে বিশাল এক বোম্বাই খাটে শুয়ে আছে অর্চনা। রক্তলাল শাড়ির আড়ালে শুকনো সরু কাঁঠালি চাপা ডালের মতো শরীর প্রায় দেখাই যাচ্ছে না। ছোট্ট কপালের টিপ,
যেন শেষ বিকেলের সূর্য। গলায় জবা ফুলের মোটা মালা। আমার সমস্ত শরীর ঝনঝন করে উঠল। স্পষ্ট দেখতে পাচ্ছি অর্চনা চোখ খোলার চেষ্টা করছে, পারছে না। কুল হচ্ছে রে অপু, অনেক দূর পড়া এগিয়ে গেল না রে। ফিজিক্সটা এখনো কত বাকি রয়ে গেছে। দুহাতে মুখ ঢাকলাম আমি। চারিদিকে কি ভয়ানক চুটমার চলেছে, ভাঙছে, ভাঙনে সব ভেসে গেল। শ্রদ্ধা, প্রেম, সমর্পণ, ভক্তি, বিশ্বাস। আমার ভেজা চোখ মারিয়ে অর্চনা চলে গেল, দীপিকা চলে গেল, প্রবীর দ্বারাও। বিকেল বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আমাদের সুন্দর বিকেল, আমাদের হলুদ বিকেল। আমার মনের ভেতর এক যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে অবিরাম। ক্রমশ বড় হয়ে উঠি আমি, সত্যিকারের বড়।